আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রিমিয়াম ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। তোমরা সকলে অবগত আছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে বাক্যান্তর। যেখান থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 5 মার্ক রয়েছে। সেই 5 মার্ক যদি তুমি পেতে চাও তাহলে আজকে ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে দেখো, এই যে বাক্যান্তর থাকবে, এই বাক্যান্তরে প্রশ্ন কিভাবে থাকবে এবং কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে সেই বিষয়টি বলে নিচ্ছি। তারপরে তোমাকে এই বিষয় নিয়ে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, এই যে বাক্যান্তর যে রয়েছে, এই বাক্যান্তরে মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে। 8টি প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1, অর্থাৎ 5 মার্ক। তাহলে 8টি থাকবে, 5টি তোমাকে লিখতে হবে। 8টি সেন্টেন্স দেওয়া থাকবে, 8টি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের মধ্যে নির্দেশনা দেওয়া থাকবে এবং সেই নির্দেশনা অনুসারে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের আনসার দিতে হবে। তাহলে এই যে বাক্যান্তর রয়েছে, এই বাক্যান্তরে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন আসে সেই বিষয়টি আমি একটু আলোচনা করি। দেখো, প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে অস্থিবাচক। অস্থিবাচক। 2 নম্বর হচ্ছে নেতিবাচক থেকে প্রশ্ন আসে, অর্থাৎ নেতিবাচক করতে বলবে, তোমাকে চেঞ্জ করতে বলবে। 3 নম্বর হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক। 4 নম্বর হচ্ছে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক। এরপর হচ্ছে সরল। 6 নম্বর হচ্ছে জটিল। 7 নম্বর হচ্ছে যৌগিক। দেখো, এই যে অস্থিবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, সরল, জটিল, যৌগিক, এরপর আসে হচ্ছে নির্দেশাত্মক ইত্যাদি। তো এই যে বিষয়গুলো থেকে যে প্রশ্ন আসে, অস্থিবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, সরল, জটিল, যৌগিক, এরপর নির্দেশাত্মক, এই বাক্যগুলোর এখান থেকে তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে বা একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে নেতিবাচক করতে বলবে। একটা বাক্য দেওয়া থাকবে যে বাক্যটাকে অস্থিবাচক করতে বলবে। এরপর একটা বাক্য দেওয়া থাকবে যে বাক্যটাকে কি প্রশ্নবোধক করতে বলবে। এরকম বিভিন্ন বিষয়ে তোমার প্রশ্ন আসবে। তো তোমাকে আগে এই যে অস্থিবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, সরল, জটিল ইত্যাদি, এগুলো কি বৈশিষ্ট্য সম্পর্কে আগে তোমাকে ভালো একটা ধারণা রাখতে হবে। যদি বৈশিষ্ট্য সম্পর্কে ভালো ধারণা রাখো এবং এই যে বাক্যকে তুমি কিভাবে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করবে, এই বিষয়টা জাস্ট একটু কনসেপ্ট মাথায় থাকলেই তুমি এখানে 5-এর মধ্যে 5 পাবা ইনশাআল্লাহ। দেখো, প্রথমে আছে অস্থিবাচক, নেতিবাচক। তাহলে আমি অস্থিবাচক, নেতিবাচক নিয়ে একটু কথা বলি। দেখো, অস্থিবাচক, নেতিবাচক, এটা তোমরা ইংলিশে শিখছো বা ইংলিশে শিখে থাকবে, আমি বিশ্বাস করি তোমরা শিখছো। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 2 ধরনের সেন্টেন্স কাজ করে। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত 2 প্রকার। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই যে অ্যাফার্মেটিভ যে তুমি শিখছো, অ্যাফার্মেটিভ, আর 2 নম্বর হচ্ছে কি নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এর ইংরেজি প্রতিশব্দ, অ্যাফার্মেটিভ এর ইংরেজি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে অস্থিবাচক, নেগেটিভ এর বাংলা প্রতিশব্দ কি নেতিবাচক। এটা মূলত 2 ভাবে করা যায়। কিভাবে 2 ভাবে? দেখো, ধরো এইভাবে আসলো, লোকটি ধার্মিক। এটাকে তোমাকে নেতিবাচক করতে বলছে, নেতিবাচক, ঠিক আছে? তাহলে লোকটি ধার্মিক, এটাকে তোমাকে নেতিবাচক করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে এই ধার্মিকের বিপরীত শব্দ তুমি লিখতে পারো। আবার আমি বললাম, লোকটি জোরে দৌড়ায়। তাহলে লোকটি জোরে দৌড়ায়, লোকটি ধার্মিক। দেখো, এখানে ধার্মিক, তারপর জোরে, এগুলো কিন্তু বিপরীত শব্দ লেখা যায়। ধার্মিকের বিপরীত শব্দ কি অধার্মিক। তারপর হচ্ছে জোরের বিপরীত শব্দ কি আস্তে, আকাশের বিপরীত শব্দ পাতাল, ভালোর বিপরীত শব্দ মন্দ। আমি যদি বলি ছেলেটি খুবই ভালো, এটাকে নেতিবাচক করতে বলছে। তাহলে তুমি কি জানো যে আমি বলছি তোমাকে যে 2 ভাবে তুমি অস্থিবাচক, নেতিবাচক এটা চেঞ্জ করতে পারো। কিভাবে? একটা হচ্ছে নেগেটিভকে তুমি অ্যাফার্মেটিভ করে দিবে অথবা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করে দিবে। কিভাবে? দেখো, একটা শব্দ থাকবে, যেমন এখানে ভালো শব্দটাকে মূলত ফোকাস করা হয়েছে, এখানে ধার্মিক শব্দটাকে মূলত ফোকাস করা হয়েছে, এরপর জোরের শব্দটাকে মূলত ফোকাস করা হয়েছে। এখন তুমি যখন এটাকে নেতিবাচক করবে, দেখো
ছেলেটি খুবই ভালো, তাহলে তুমি এটা নেতিবাচক কি হবে? ছেলেটি মন্দ নয়। তাহলে এই যে ভালোর বিপরীত শব্দ কি বলতো? মন্দ। এই যে ভালোর বিপরীত শব্দ মন্দ লেখা যায়। তারপর ধার্মিকের বিপরীত শব্দ হচ্ছে অধার্মিক। এরপর হচ্ছে জোরের বিপরীত শব্দ কি? আস্তে। যখন বিপরীত শব্দ থাকবে, সেই বিপরীত শব্দগুলোকে চেঞ্জ করে দিয়ে কি করতে পারো তুমি? অস্তিবাচক থেকে নেতিবাচক করতে পারো, নেতিবাচক থেকে অস্তিবাচক করতে পারো। কিন্তু এছাড়াও আরো এক ধরনের অস্তিবাচক নেতিবাচক অর্থাৎ পরিবর্তন বা বাক্যান্তর আছে, যেটা কি এই যে বিপরীত শব্দ রিলেটেড না, সেগুলো তুমি কিভাবে করবে? তাহলে আশা করি তুমি এই যে বিপরীত শব্দ যেগুলো থাকবে সেগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমার আছে এবং তুমি পারবে, আমি বিশ্বাস করি। দেখো, তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে, যে যদি এমন কোন শব্দ থাকে এই সেন্টেন্সের মধ্যে, ওই শব্দটাকে যদি ফোকাস করে, তাহলে ওই শব্দের বিপরীত শব্দ করে দিয়ে তুমি কি করতে পারো? নেতিবাচক করতে পারো। তাহলে এটা নেতিবাচক হবে কি? লোকটি অধার্মিক নয়, তারপর হচ্ছে ছেলেটি মন্দ নয়, তার মানে ভালো। তবে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন বাক্যান্তর করবে, এই অস্তিবাচক বা নেতিবাচক বা প্রশ্নবোধক যাই করো না কেন, তোমাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্থের সঙ্গতি যেন পরিবর্তিত না হয়ে যায়। অর্থাৎ ছেলেটি, আমি বললাম যে ছেলেটি খুবই ভালো, তুমি সেটাকে নেতিবাচক করার পর যেন অর্থের পরিবর্তন না ঘটে। যদি অর্থের পরিবর্তন ঘটে যায়, তুমি বুঝবে তোমার অ্যান্সার ভুল। তুমি দেখো, ছেলেটি খুবই ভালো, তাহলে এটাকে যখন আমি নেতিবাচক করব, নেতিবাচক করার সময় আমাকে কি অর্থের সঙ্গতি রাখছে। অর্থাৎ আমি বললাম ছেলেটি মন্দ নয়, তার মানে ছেলেটি ভালো। এরপর বলছি লোকটি ধার্মিক, এটাকে নেতিবাচক করার সময় কি বললাম? লোকটি অধার্মিক নয়, তার মানে লোকটি ধার্মিক। এরপর বললাম লোকটি জোরে দৌড়ায়, এটার নেতিবাচক হচ্ছে কি? লোকটি আস্তে দৌড়ায় না। আজকে যদি না দৌড়ায় তাহলে অবশ্যই জোরে দৌড়ায়, তার মানে কিন্তু অর্থের পরিবর্তন হয় নাই। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইভাবে এক ধরনের পরীক্ষা আসতে পারে, যেটা হচ্ছে কি অস্তিবাচক থেকে নেতিবাচক করা যায়। তাহলে এটার নিয়ম হচ্ছে কি, ওই যে তোমার যে ফোকাস শব্দটা থাকবে, যেটা কি ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের কি বিপরীত শব্দ চেঞ্জ করে দিতে হবে। আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে এরকম, ধরো আসছে মেয়েটি কলেজে যায়, এটাকে নেতিবাচক করতে বলছে। তাহলে দেখো, এখানে এমন কোন কি ওয়ার্ড বা মূল শব্দ নাই যে শব্দের তুমি বিপরীত শব্দ করে দিয়ে সেটাকে নেতিবাচক করতে পারো। সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে প্রশ্নবোধক করে দিতে হবে। প্রশ্নবোধকটা এরকম, তোমরা ইংলিশে শিখে থাকবে আশা করি। তোমরা যখন টেন্স শিখছো, টেন্সের মধ্যে একটা নিয়ম শিখতে এরকম ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক না বোধক বা প্রশ্নবোধক নেতিবাচক দুইটি থাকবে। যখন এরকম থাকে তখন সেটা এই স্টাইলে করতে হয়। অর্থাৎ মেয়েটি কলেজে যায়, এটা নেতিবাচক হবে কি? প্রশ্নবোধক যুক্ত করে দিতে হবে। তাহলে প্রশ্নবোধক যদি যুক্ত করে দেই, সাথে না বোধক যেহেতু বলছে, নেতিবাচক বলছে, সেজন্য প্রশ্নবোধকের সাথে কি না বোধক যুক্ত করে দিতে হবে। তাহলে আমি বলতে পারি মেয়েটি কি কলেজে যায় না, পিছনে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। যদি এই কোশ্চেন মার্কটা না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে মেয়েটি কি কলেজে যায় না, তার মানে মেয়েটি কলেজে যায়। দেখো, এখানে যে না থাকার কারণে সেটা কি নেতিবাচক হিসেবে গণ্য হইলো। এখানে আরেকটা বিষয় আমাকে মনে রাখা যায়, এখানে দেখো প্রশ্নবোধক, যদি এরকম কোন সেন্টেন্স কখনো আসে বা বাক্য আসে যেখানে প্রশ্নবোধক করতে বলে, যদি এরকম এসে থাকে বা পরীক্ষা আসে, তাহলে তুমি এই আনসারটা করে দিলে দেখো নেতিবাচকের পাশাপাশি প্রশ্নবোধকও হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে দেখো, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুই ধরনের, নেতিবাচক বা অস্তিবাচক, এর হচ্ছে প্রশ্নবোধক, দুইটাই আমি তোমাকে বললাম, এই দুটো মাথায় রাখতে হবে। এরপর দেখো, তোমার এই যে এরকম পরীক্ষা আসছে যে মেয়েটি কি কলেজে যায় না, এটাকে অস্তিবাচক করতে বলছে, তাহলে তুমি এই না বোধকটা নাটা তুলে দিবা। এখন নাটা তুলে দিলে মেয়েটি কি কলেজে যায়, তার মানে অ্যান্সার হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে? যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে তুমি নাটাকে তুলে দিবে। আর যদি এরকম থাকে, ধরো মেয়েটি কলেজে যায়, এটাকে নেতিবাচক করতে হবে, তাহলে অ্যান্সার কি হবে? মেয়েটি কি কলেজে যায় না। ঠিক আছে? এরপর চলে আসো প্রশ্নবোধক বাক্যে। প্রশ্নবোধক বাক্যের জন্য তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আমি উদাহরণ লিখলাম ছেলেটি মেধাবী, এটাকে প্রশ্নবোধক করতে বলছে। কি বলতো? প্রশ্নবোধক। প্রশ্নবোধক করার সময় তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রশ্নবোধক যখন করবে, প্রশ্নবোধক করার সময় বাক্যটিতে খেয়াল রাখতে হবে। বাক্যটির মধ্যে যদি না না থাকে, অর্থাৎ না বোধক না থাকে, তাহলে তুমি প্রশ্নবোধক করার সময় না বোধক নিয়ে আসবে। আর যদি না বোধক করা থাকে, সেক্ষেত্রে ওই নাটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো, মেয়েটি মেধাবী বা ছেলেটি মেধাবী, এটাকে যখন আমি প্রশ্নবোধক করবো, তাহলে কি লিখবো? ছেলেটি কি মেধাবী নয়? মেধাবী নয়, পিছনে একটা কোশ্চেন মার্ক। এই দেখো, এখানে আমি নয়ের কথাটা যুক্ত করলাম আর কি কথাটা যুক্ত করলাম, যার কারণে অর্থের সঙ্গতিটা কি পরিবর্তন হয়ে যায়নি, আগের মতোই আছে।
তাহলে ছেলেটি মেধাবী, তার মানে ছেলেটি কি মেধাবী নয়, তার মানে কি মেধাবী। এখন আমি যদি এরকম একটা প্রশ্ন লিখি যে লোকটি সারা রাত খেতে পাবে না। এই দেখো, এটাকে প্রশ্নবোধক করতে বলছে, কি বলতো, প্রশ্নবোধক করতে বলছে। তাহলে ছেলেটি সারা রাত খেতে পাবে না, এই যে সারা রাত খেতে পাবে না, কি না বোধক যুক্ত আছে না, যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব, নাটাকে তুলে দিয়ে প্রশ্নবোধক করে দেবো। তাহলে কিভাবে করব দেখো, তাহলে লোকটি সারা রাত খেতে পাবে না, এটার প্রশ্নবোধক হচ্ছে লোকটি সারা রাত খেতে পাবে কি, বোঝা গেছে। তাহলে লোকটি সারা রাত খেতে পাবে কি, এই যে নাটাকে কি করলাম, তুলে দিলাম। যেহেতু না ছিল সেজন্য নাকে তুলে দিছি, আর না যদি না থাকতো তাহলে নাকে নিয়ে আসতো। তাহলে আমি যদি বলি লোকটি সারা রাত ঘুমালো, তাহলে লোকটি কি সারা রাত ঘুমালো না, তাহলে প্রশ্নবোধক হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে প্রশ্নবোধকের জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, না এর অবদান, না প্রশ্নের মধ্যে ছিল নাকি ছিল না। যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তুলে দিতে হবে, আর যদি না থাকে তাহলে তোমাকে নিয়ে আসতে হবে। বিষয়টি ক্লিয়ার? ওকে। তাহলে অস্তিবাচক নেতিবাচক প্রশ্নবোধক শেষ। এরপর চলে আসো অনুজ্ঞা সূচক বাক্যের মধ্যে। আচ্ছা, অনুজ্ঞা সূচক বাক্যটা হচ্ছে যেটাকে তোমরা বলো ইংলিশে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেটা হচ্ছে ইচ্ছা, দুঃখিত, ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ। যখন কোনো বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝাবে সেটা হবে কি, অনুজ্ঞা সূচক বাক্য। এখন বাক্যান্তের মধ্যে এরকম দেখবা যে তোমার দেশকে ভালোবাসা উচিত, তাহলে তোমার দেশকে কি করা উচিত, ভালোবাসা উচিত। এটাকে বলছে অনুজ্ঞা করতে, অনুজ্ঞা সূচক বাক্যে পরিণত করতে। তাহলে তোমার দেশকে ভালোবাসা উচিত, এটাকে তুমি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই চার টাইপের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তোমার দেশকে ভালোবাসা উচিত, এটাকে যদি অনুজ্ঞা করতে চাই তাহলে চার টাইপের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তোমার দেশকে ভালোবাসা উচিত, এটাকে অনুজ্ঞা করতে হলে কি করতে হবে, আদেশ করতে হবে, না উপদেশ করতে হবে, না অনুরোধ করতে হবে, না নিষেধ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমি যদি বলি তুমি দেশকে ভালোবাসো বা দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, বোঝা গেছে। দেখো, দেশকে ভালোবাসো, তাহলে লাভ দ্য কান্ট্রি। এই যে তোমরা ইংলিশে শিখছো যে লাভ দ্য কান্ট্রি মানে কি দেশকে ভালোবাসো, এই যে লাভ কি ভার দ্বারা শুরু হলো না, দেশকে ভালোবাসো তুমি কি আদেশ করলে বা উপদেশ দিলে, সেটা কি অনুজ্ঞা সূচক বাক্য। তাহলে অনুজ্ঞা সূচক বাক্যের জন্য মনে রাখতে হবে কি থাকে থাক, তোমাকে এমন টাইপে নিয়ে আসতে হবে যেটা কি আদেশ উপদেশ এবং অনুরোধ বা নিষেধকে বোঝায়। যদি বোঝায় এরকম তাহলে সেটা কি হবে, অনুজ্ঞা সূচক বাক্য হবে। এরপর দেখো সরল জটিল যৌগিক, এই তিন টাইপ একটু কঠিন হয়ে থাকে, তবে আমি তোমাকে বেশ বেশ কিছু কনসেপ্ট তোমাকে বলতেছি, এই কনসেপ্ট গুলো যদি মনে রাখো ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এক নাম্বার হচ্ছে সরল, দুই নাম্বার হচ্ছে জটিল, তিন নাম্বার হচ্ছে কি যৌগিক। দেখো, তিনটাকে আমি জাস্ট তোমাকে একটু ভেরিয়েশন দিয়ে বোঝাচ্ছি, একটু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য দিয়ে তোমাকে বোঝাচ্ছি। দেখো, সরল বাক্য মূলত, তুমি জানো একটা সার্থক বাক্যের গুণ কয়টি, একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি, আশা করি তুমি জানো। এখন এই যে একটা সরল বাক্য, এই সরল বাক্যের মধ্যে জাস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকবে, এবং অনেক সময় এরকম সরল বাক্য থাকে যেটা হচ্ছে কি সার্থক বাক্য নয়। যেমন আমি বললাম আমি আমি বাজারে গিয়ে মাছ কিনলাম, এই যে আমি বাজারে গিয়ে মাছ কিনলাম, মাছ কিনলাম এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, সার্থক বাক্য। কিন্তু আমি বাজারে গিয়ে এটা কিন্তু একটা সার্থক বাক্য না। তার মানে দেখো, এই যে অনেক সময় এরকম হয় যে আমি বাজারে গিয়ে মাছ কিনলাম, এই পুরোটা কিন্তু তোমার মনে হতে পারে যে কমা দ্বারা যেহেতু আলাদা করা আছে, তোমরা এইভাবে শিখো যে কমা দ্বারা আলাদা করা থাকলে সেটা কি জটিল বাক্য না। অনেক সময় সরল বাক্য হতে পারে, তবে তোমাকে মনে রাখতে হবে। দেখো, সরল বাক্য হচ্ছে একটা সাধারণ সিম্পল একটা স্টেটমেন্ট, কিন্তু জটিল বাক্যের মধ্যে দেখো যিনি ডট ডট তিনি, তারপর হচ্ছে যা ডট ডট তা, যেখানে ডট ডট সেখানে, যেভাবে ডট ডট সেভাবে ইত্যাদি থাকবে আর কি। এরপর দেখো যৌগিক বাক্যটা একদম সহজে মনে রাখা যায়। যৌগিক বাক্যটা কেমন, মাঝখানে থাকবে কি এবং, আর, অথবা, কিন্তু,
নতুবা। তাহলে এই সাইনগুলো যদি থাকে যে এবং আর অথবা কিন্তু নতুবা, এগুলো থাকলে সেটা কি হবে? যৌগিক বাক্য। আর যদি সরল জটিল বাক্য থাকে তাহলে কি হবে? সেখানে যিনি তিনি যা তা যেখানে সেখানে যেভাবে সেভাবে ইত্যাদি। আমি দেখো উদাহরণ লিখি, আমি যদি বলি ধার্মিকেরা ধার্মিকেরা সুখী। দেখো এটা কি বাক্য? ধার্মিকেরা সুখী, সিম্পল একটা স্টেটমেন্ট, তাই না? সিম্পল একটা স্টেটমেন্ট, সরল বাক্য। এটাকে তোমাকে হয়তো সরল থেকে জটিল করতে বলতে পারে, অথবা কি করতে বলতে পারে? যৌগিক করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে আমি এটা কি করবো? যে ধার্মিকেরা সুখী, এই যে আমি বলছি যিনি তিনি যেখানে সেখানে যারা তারা যেভাবে সেভাবে ইত্যাদি কথা যদি যুক্ত থাকে সেটা কি হবে? জটিল হবে। তাহলে দেখে যখন আমরা জটিল করতে যাবো, দেখো এভাবে নিয়ে আসা যায় না যে যারা ধার্মিক তারাই সুখী। তাহলে যারা ধার্মিক তারা সুখী, তারা ধার্মিক এবং সুখী। দেখো মূলত তুমি যেভাবে মনে রাখতে পারো, আমি তোমাকে এই সেন্টেন্সটা বাবা এই বাক্যটা দিয়ে একটু বোঝাই। দেখো ধার্মিকেরা সুখী, এই একটা সিম্পল স্টেটমেন্ট যে যারা ধার্মিক তারাই সুখী। যখন এটা বলবা, দেখো যারা ধার্মিক তারা সুখী, এখানে কিন্তু দুইটা সমাপিক একটা আছে। কিভাবে? দেখো আমি যদি বলি যারা হয় ধার্মিক তারা হয় সুখী, তুমি জানো এই তুমি আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এটা একটা সিম্পল বাক্য, সিম্পল সেন্টেন্স। তাহলে যারা হয় ধার্মিক তারা হয় সুখী, এখানে দেখো দুই ধরনের সিম্পল, দুইটা সিম্পল সেন্টেন্স আছে। তাহলে দুইটা সিম্পল সেন্টেন্স যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, সেটা যদি একটা সেন্টেন্স হয়ে থাকে তাহলে সেটা কি হবে? জটিল বাক্য বা মিশ্র বাক্য। এরপর দেখো তারা ধার্মিক এবং সুখী, তারা ধার্মিক এবং কি সুখী, এই যে তারা ধার্মিক এবং সুখী, আমি বলছি কি এবং আর অথবা নতুবা কিন্তু তবুও তথাপি, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে? যৌগিক বাক্য। আশা করি বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, এরপর দেখো বিস্ময়সূচক বা আবেগ। আমি বললাম লোকটি খুবই সুন্দর, এটাকে তোমাকে যদি আবেগ বা বিস্ময়সূচক করতে বলে তুমি কি করবা? বাহ, লোকটি কতই না সুন্দর। এই যে বা কথাটা যুক্ত করলাম, বাহ, ওয়াও, সিসি, আহ, উহ, এই যে কথাগুলো কি সেগুলো হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক শব্দ। যখন এই যে বাক্যান্তরের মধ্যে বিস্ময় বা আবেগ সূচক বাক্য তোমাকে তৈরি করতে বলবে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই শব্দগুলো নিয়ে আসতে হবে এবং সেই শব্দগুলো তোমাকে কি করতে হবে? বাক্যের সাথে জুড়ে দিতে হবে। বিষয়গুলো ক্লিয়ার?